আমি খুবই খুশি যে ভূত এফএমে আমি একটা স্টোরি শেয়ার করতে পারছি, একেবারেই আমার নিজের স্টোরি না। যে গাছটার কথা বলছিলাম, গাছটা অ্যাকচুয়ালি বাংলাদেশে 3টা আছে। একটা আছে ময়মনসিংহে, একটা আছে আজমপুর গোরস্থানে, এন্ড আরেকটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, যেটা হচ্ছে বারুপকুণ্ড, সীতাকুণ্ড থানার আন্ডারে পড়ে বারুপকুণ্ড। এন্ড মূল ব্যাপার যেটা আসলে এই গাছটাতে একটা ফল হয় যেটাকে আমরা খিরমি বলি। তো ওই খিরমি ফলটা শুধুমাত্র আমাদের গ্রামে যে গাছটা আছে সেটাতেই হয়, বাট ওই গাছটা যে বাকি যে দুটোতে আছে সেই দুটোতে কখনো ফল হয়নি, এখনো পর্যন্ত কখনো হয়নি, এবং ওগুলোতে ফল হয় না। বাট আমাদের ওই গাছটাতে বেশ ভালোই ফল হয় এবং ফলটা খেতে বেশ মজাও। হ্যাঁ, সেটাও বলেছেন, এবং বাচ্চারা একজন আসে ফল। হ্যাঁ, একদম ভোরে ভোরে অনেকগুলো পড়ে থাকে এবং বাচ্চারা এসে কিন্তু সবগুলো কালেক্ট করে নিয়ে যায়। তো দেখা যায় যে আমরা যদি একটু লেটে যাই, মানে 5টা 5:30টার পরে যাই গাছের নিচে, তাহলে আমরা আর পাই না। তো হ্যাঁ, আপনি নিজেও খেয়েছেন ওই ফল? হ্যাঁ, আমি নিজেও খেয়েছি। তো গাছটার যে স্টোরিটা, আমার যে স্টোরিটা সেটা হচ্ছে আমার এক ফুপুকে নিয়ে স্টোরিটা। আমার যে ফুপি আছে, আমার ওই ফুপি অ্যাকচুয়ালি উনারা যখন যৌবনকালে ছিলেন আর কি, তো তখন উনি এবং আমার অন্যান্য আরো অনেকজন ফুপি, উনারা সবাই ওই গাছের নিচে বিকেল বেলা বেড়াতে গেলেন। তো বিকেলে বেড়াতে যাওয়ার পরে ফুপি যেটা হলো যে উনি ওখানে ঘোরাঘুরি করলেন, ঘোরাঘুরি করে ওখান থেকে চলে আসলেন। একটু বলে রাখি প্রসঙ্গত, যেটা হচ্ছে আমার ওই ফুপির চুল কিন্তু ভীষণ লম্বা, ভীষণ ঘন এবং ভীষণ সুন্দর চুল, এবং চুলটা খোলা রেখেই ওনারা বেড়াতে গেছেন। বাট মাগরিবের আজান দেবে ঠিক ওরকম সময় ওনারা তাড়াহুড়ো করে আবার সবাই ঘরে চলে আসলেন, যেটা বুড়ো বুড়িরা বলে যে এই মাগরিবের আগেই বাসায় ফিরতে হবে, মাগরিবের সময় বাইরে থাকবে না, বিশেষ করে গাছের নিচে তো একেবারেই না। তো ফুপি যখন বাসায় ফিরে আসলেন, এরপরে যেটা হলো যে ফুপি বাসায় এসে স্বাভাবিক মাগরিবের আজানের পরে বসে চুল আঁচড়াচ্ছেন, এবং যখনই উনি চুলটা আঁচড়ে চুলে একটা বেনি পাকাতে গেলেন, ঠিক তখন উনার মাথা ঘোরা শুরু করলো এবং উনার মনে হচ্ছিল যে উনার মাথা জ্বলছে, এন্ড ঠিক এটা করতে করতে উনি মাথা ঘুরে পড়ে গেলেন। তো একবার সেটা হলো উনি হ্যাঁ, উনার মাথা জ্বলছে মনে হচ্ছে উনার, এবং মাথা ঘুরে উনি পড়ে গেছেন, ফেইন্ট হয়ে গেছেন। পরবর্তীতে ওঠার পরে উনি বাসার সবাই তাড়াহুড়ো করে ধরাধরি করে ওঠানোর পরে উনাকে জিজ্ঞেস করলো যে কি হলো, বলে আমি চুল আঁচড়াতে গেলাম, আর চুল আঁচড়াতে গিয়ে দেখছি যে আমার এরকম অবস্থা। তো এরপরে হুজুর ডেকে নিয়ে আসা হলো, হুজুর আসলেন, উনি বললেন যে ঠিক আছে, আমি আসলে বুঝতে পারছি না কি কারণে এরকম হলো, তো মা তোমার যেহেতু বারবার এরকম হচ্ছে, তুমি যতবারই চুল আঁচড়ানোর চেষ্টা করছো ততবারই তোমার এরকম প্রবলেম হচ্ছে, তুমি আজকে না হয় চুলটা মানে না আঁচড়াও, আমি দেখি কি হয়, আমি তোমাকে জানাবো অবশ্যই, আমি চেষ্টা করছি কি হয়। তো জানি না হুজুর সেদিন রাত্রে কি করেছেন বা কি হয়েছিল সেটা আমি জানি না। পরবর্তীতে যেটা শুনেছি যে পরের দিন এসে হুজুর জানালেন যে রাত্রেবেলা হুজুর স্বপ্ন দেখেছেন ওই খিরমি গাছের উপরে একজন ভীষণ বৃদ্ধ একজন জিন থাকে। তো ওই জিন এসে হুজুরকে বললেন যে তার বয়স 400 বছর এবং সে 400 বছর ধরে এই খিরমি গাছের উপরে আছে। আর তখন তিনি যেটা বললেন যে আমি তোমাদেরকে নিষেধ করছি, ওকে তোমরা চুল আঁচড়াতে মানা করো, কারণ ও আসলে আর কখনো চুল আঁচড়াতে পারবে না। মানে চুল আঁচড়াতে পারবে, ইনফ্যাক্ট চুল বাঁধতে পারবে না কখনো, মানে বেনি বাঁধতে পারবে না বা খোপা করতে পারবে না, মানে বাঁধতে পারবে না, চুলটা খোলা রাখতে পারবে। তো বললেন যে তোমরা ওকে মানা করে দাও এটা করতে, আসলে ওর চুল তো অনেক সুন্দর। তো আমি দেখো একজন খারাপ জিন হলে ওর হয়তো অনেক বেশি ক্ষতি হতো, তো আমি কিছুই করিনি, আমার খুব সুন্দর লেগেছে, এই কারণে আমি শুধুমাত্র আমার যেটাকে আমরা শাহাদাত আঙ্গুল বলে থাকি, উনি বলেছেন যে উনার শাহাদাত আঙ্গুল দিয়ে উনি একটু ছুঁয়ে দেখেছেন, এন্ড বললেন যে এরপর থেকে আসলে আর কখনো চুল বাঁধতে পারবে না, তো ওকে এটা চেষ্টা করতে মানা করো, কারণ ও যতবারই চেষ্টা করবে ওর সাথে এই ধরনেরই সমস্যা হবে। তো এরপর থেকে আমার ওই ফুপি অনেকবার চেষ্টা করেছেন চুল বাঁধার, কখনোই চুল বাঁধতে পারেননি। আল্লাহর রহমতে আমার ওই ফুপি অনেক বয়স হয়ে গেছে, বাট এখনো আল্লাহর রহমতে আছেন, বেঁচে আছেন, এবং এখনো পর্যন্ত আমরা দেখি যে আমার ওই ফুপি কখনো চুল বাঁধতে পারে। অদ্ভুত ব্যাপার, মানে ওনার লাইফে এই ঘটনাটা ঘটেছে কত বছর আগে তাও? আমার এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, মেবি সেটা আরো 30-40 বছর আগের ঘটনা। 30-40 বছর ধরে উনি চুল বাঁধেন না এখন, এইভাবেই রাখতে হয়? হ্যাঁ, এইভাবেই রাখতে হয়। ভীষণ অদ্ভুত। গাছটা যদি কেউ দেখতে যেতে চায় এমনি দেখতে যেতে পারে তো? অবশ্যই অবশ্যই, একদম আমাদের নিজেদের বাড়িরই পেছনে, তো ডেফিনেটলি আপনারা সবাই আমন্ত্রিত, আমাদের গ্রামে এসে বেরিয়ে যেতে পারেন, দেখে যেতে পারেন।
থ্যাংক ইউ সো মাচ তোমা। আমার বাবা হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট বাংলাদেশি টু ডু আ ওয়ার্ল্ড বাইসাইকেল। আচ্ছা, ওনার ছেলে হওয়াতে আমার আই অলওয়েজ ফেল লাইক আমার কিছু একটা করতে হবে। সো আমার পুরো এ লেভেল সময়টা আমি প্ল্যান করছিলাম যে এ লেভেলটা শেষ হওয়ার সাথে সাথে আমি সাইকেল নিয়ে কক্সবাজার চালাই যাব। সেটা ছিল প্রথম প্ল্যানটা, এবং আমার ফ্রেন্ডদেরকে বললাম, অনেকে একসাথে হলো। লাস্ট মোমেন্টে গিয়ে সবাই আর মানে যখন দেখছে যে আসলে প্ল্যানটা সিরিয়াস হতে যাচ্ছে, এট দি এন্ড আমরা মাত্র 4 জন রয়ে গেল। তো প্ল্যানটা আমরা এরকম ভাগ করে নিলাম যে ঢাকা থেকে কক্সবাজার যাব, আমি, আমার কাজিন এবং 2টা ফ্রেন্ড ছিল। সো 5 দিন ভাগ করে নিয়েছি। ফার্স্ট স্টপ কুমিল্লা, তারপর সেকেন্ড দিন ফেনী, তারপর চিটাগং, তারপর জয়পুরিয়া, তারপর কক্সবাজার। সো কাহিনীটা হয়েছে আমার চিটাগং এ, এবং চিটাগং এর যে আমরা থার্ড ডেতে ছিল ওটা ছিল হচ্ছে ফেনী টু চিটাগং। আচ্ছা, আমরা দিনে অ্যাভারেজ ধরেন 80 কিলোমিটার চালাতাম। বাট ওই দিন আমাদের ওই দিনটা খুবই খারাপ একটা দিন ছিল। 80 কিলোমিটার আমরা চালাই, বাট আমরা উই নিউ যে আমাদের ওই দিন 80 থেকে বেশি চালাতে হবে, এবং একদম জুলাইতে ছিল সেটা, 2006 এর। সো অনেক গরমের মধ্যে। এন্ড আমার ফ্রেন্ড ওই দিন ট্রাকটাকে চাপিয়ে রাস্তার মানে নিচে ফেলে দেয় এবং সে মাথা ফাটিয়ে ফেলে। আচ্ছা, সো ওই অবস্থায় তাকে আমরা আশেপাশে একটা ক্লিনিকে নিয়ে কোনো মতে মাথাটা সেলাই করলাম, এবং ওই ছেলেটা মানে হি ওয়াজ এ ব্ল্যাক বেল্ট। তারপরে সে কন্টিনিউ করলো আমাদের সাথে। তো কন্টিনিউ করে আমরা চিটাগং থেকে যাচ্ছি এবং দিনটা অলরেডি খুবই খারাপ গেছে, আমাদের অলরেডি সময় নষ্ট হয়ে গেছে। এবং আমরা কিন্তু সন্ধ্যার পরে সাইক্লিং করতাম না, বিকজ বাংলাদেশের হাইওয়ে অনেক ডেঞ্জারাস সাইক্লিং এর জন্য স্পেশালি। এবং তখন কিন্তু সাইক্লিং এর এই ঝোঁকটা ছিল না, তো সাইকেলের জন্য প্রপার লাইটস, রিফ্লেক্টার্স, এগুলো আমরা এত প্রিপেয়ার্ড ছিলাম না। তো আমরা চিটাগং যাচ্ছি এবং দেখছি যে পথ আর শেষ হচ্ছে না, এবং চিটাগং ঢোকার আগ মুহূর্তে অলরেডি আমরা 100 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এন্ড আমার ফ্রেন্ড জাদনান ছিল, অলরেডি তার মাথা ফাটা তখন, মানে ওই অবস্থা সে চালাচ্ছে কি, মানে মোটামুটি সে যথেষ্ট মানে সুস্থ না, মাথা সেলাই করে তারপরে আমরা রওনা দিচ্ছি। তো এট দি এন্ড আমরা চিটাগং ফাইনালি 117 কিলোমিটার, এক্স্যাক্টলি আমার এখনো মনে আছে আমার মিটার, 117 কিলোমিটার সাইক্লিং করে পৌঁছালাম। রাত বাজে তখন 10টা, এবং আমাদের জন্য বেশ অনেক কয়েকজন জার্নালিস্ট প্রেস ক্লাবে তারা ওয়েট করছিল যে আমরা যাবো, আমাদের একটা ইন্টারভিউ নেবে, তারপরে আমরা যাবো হচ্ছে আমরা যেখানে যাওয়ার কথা। তো আমরা সেখানে গিয়ে ইন্টারভিউ দিলাম, দিতে ওখান থেকে বেরোতে আমাদের বেজে গেল 12:30টার মতো। এবং আমরা থাকবো কোথায়, আমার এক ফ্রেন্ডের একজন ছিল আমাদের সাথে, স্বভাব, ওনার বাবা উনি আর্মিতে ছিলেন, উনি আমাদেরকে প্রত্যেকটা স্টপে আমাদের একটা ইদার আর্মি বা রেলওয়ে রেস্ট হাউস ম্যানেজ করে দিয়েছিল যেখানে আমরা থাকবো। সো চিটাগং এ আমাদের থাকার কথা টাইগার পাস। যারা চিটাগং থেকে শুনছেন তারা খুব ভালো মতো এই এলাকাটার কথা জানেন, টাইগার পাস। আমি তখনও ফ্যামিলির ছিলাম না টাইগার পাস। আমি শুধু জানি যে এরকম আমাদের টাইগার পাসে যেতে হবে, ওখানে রেলওয়ের একটা রেস্ট হাউস আছে, ওখানে গিয়ে আমরা ওই দিন রাতটা কাটাবো। তো আমরা 12:30টার দিকে প্রেস ক্লাব থেকে বেরোয় টাইগার পাস। আমি চিটাগং খুব একটা চিনি না, আমরা কেউ চিটাগং এ অত একটা যাইনি তখনও। খুঁজতে প্রায় 1টা বেজে গেল। একটার সময় আমরা টাইগার পাসে ঢুকতেই না ব্যাপারটা কেমন ডিফারেন্ট ছিল, জায়গাটা মানে নর্মাল মনে হচ্ছে না, বিকজ লম্বা গাছ, অন্ধকার, পুরো অন্ধকার, এবং যে বিল্ডিং গুলো দেখছি সব পুরোনো দিনের লাল ব্রিকের বিল্ডিং, ব্রিটিশ আমলের মনে হচ্ছে। তো এর মধ্যে আমি যে রেস্ট হাউসটা খুঁজবো, ওই রেস্ট হাউসে কোনো ফোন নাই অ্যাপারেন্টলি, ফোন নাম্বার পেয়ে যেখানে আমরা ফোন করে জানাতে পারবো। আমরা শুধু ঢাকায় ফোন দিচ্ছি যে আমরা এখানে কাছাকাছি চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না, একটা ব্যবস্থা করতে হবে, ওখানে কোনোভাবে কন্ট্যাক্ট করার একটা ব্যবস্থা করতে হবে। এর মধ্যে হলো কি, আমার যে ফ্রেন্ডের মাথা ফেটে গেছিল ওর 104 জ্বর উঠে গেছে, খুবই স্বাভাবিক, খুবই বাজে অবস্থা। এবং তখন আমাদের কাছে মানে নাপা দিয়ে মানে এরকম ছোটখাটো 104 জ্বর মানে সেটাই মানে একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে তার। হেলমেট ছিল না কিন্তু তখন তার। তো আমরা এরকম লিটারালি অসহায়ের মতো ছিলাম। ভিতরে টাইগার পাসে আমরা 4 জন আমাদের একটা ড্রেস করছিলাম, সবাই সাদা ড্রেস পরেছিলাম। এটাতে না মানুষ আমাদেরকে দেখে ভয় পেয়ে যেত এত রাতে। 4 জন সাদা ড্রেস পরে সাইকেল চালা যাচ্ছে। সো আমরা টাইগার পাসের ভিতরে খুঁজেই যাচ্ছি, পাচ্ছি না। একটার সময় আমরা ঢুকেছি, তখন বাজে প্রায় 2টা। আমরা খুঁজে পাচ্ছি না, এবং আমার ফ্রেন্ড আর সাইকেল চালাতে পারছে না। এবং হঠাৎ একটা করে সিএনজি যায়, থামতে বলি যে ভাই ডিরেকশনের জন্য কোথায় এটা জানতে চাবো। কেউ ভয় থামে না, বিকজ শুনলাম যে ওই এলাকাটা নাকি খারাপ, রাত্রে অনেক চিন্তা হয় এবং অনেক প্যারানর্মাল জিনিসপত্র হয়, তো কেউ থামতে চাচ্ছে না। তো একটা পয়েন্টে আমি যেটা বললাম, আমার কাজিন ছিল, আমরা 4 জন টোটাল, আমার কাজিন এবং আমার ফ্রেন্ড আদনান, যার মাথা ফেটে গেছে। আমরা হঠাৎ করে একটা ছোট বিল্ডিং পেলাম, ওখানে একটা লাইট জ্বলছে, একটা ছোট ক্লিনিকও বলবো না, একটা ইনফার্মারি টাইপের একটা জায়গা ছিল, ভিতরে 2টা নার্স ছিল। এবং আমরা গিয়ে ওখানে বললাম যে দেখেন আমাদের এরকম অবস্থা, আমরা একটা রেস্ট হাউস খুঁজছি। আমার ফ্রেন্ডকে দেখালাম যে ওনার খুবই বাজে অবস্থা, আমরা জাস্ট ইন কেস যদি রেস্ট হাউসটা না খুঁজে পাই তাহলে আমরা কি এখানে রাতটা কাটাতে পারবো কিনা। আচ্ছা, উনি স্ট্রেট ওয়ে মানা করে দিল, বললেন
আপনাদেরকে আমরা চিনি না, আমরা এটা কিছু করতে পারবো না। বিকজ ওই এলাকাটাই এমন, মানে রাত্রেবেলা কেমন যেন একটা মানে একটা ভয় লাগে, থমথমে একটা ব্যাপার হয়ে যায়। একটা ব্যাপার থাকে। তো করা যাবে না। তখন আমরা বেশ কয়েকটা আশেপাশে কয়েকটা বিল্ডিং এ উঠে যাই, দেখি সব তালামালা। তো এবং ওই জায়গাটা কিন্তু একটু মানে উঁচু নিচু, অনেক ছোট ছোট পাহাড়ের উপরে জায়গাটা, উঁচু নিচু, অনেক বিশাল বড় বড় গাছ। তো একটা পয়েন্ট আমি বললাম যে আদনান আর আমার কাজিনকে বললাম সাইকেল আর চালাতে পারছিলাম না। 117 কিলোমিটার চালানোর পরে আমরা ড্রেইন আউট পুরো, এবং আমরা ডিনার করি নাই, তার মধ্যে আমার ফ্রেন্ডের এই অবস্থা। তো আমরা যেটা করলাম যে ইনফরমেটর যেখানে পেলাম একটা লাইট ছিল, ওই সামনে ওই দুজনকে বসালাম, বললাম যে তোরা বস, আমরা বাকি দুইজন হাঁটতে হাঁটতে দেখি খুঁজে পাই কিনা, সাইকেল আর চালাতে পারছি না। সো কিছু লাইটের পিছনে টর্চ হয় না ছোট, ওই একটা টর্চ নিয়ে আমি আর আমার ফ্রেন্ড শাবাব হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম, যে এখন দেখি খুঁজে পাই কিনা। আচ্ছা, আর ওই দুজনকে ওখানে রেখে গেলাম, এবং ওরা ওখানে মানে ফুটপাতে বসে শুয়ে আছে, পারছে না নিতে। আমি শাবাব এরকম হাঁটছি হাঁটছি, হঠাৎ দিকে একটা রিক্সা যাচ্ছে বেল মারতে মারতে। এই রিক্সাটাকে আমার থামাতেই হবে যেভাবে হোক, সে আমাদেরকে ভয় পাক না থাক, আমার থামাতেই হবে। এট দ্যাট পয়েন্ট আমরা একদম অসহায় ফিল করছিলাম রাসেল ভাই, বিকজ খুবই স্বাভাবিক, ওই শহর, এরকম একটা সিচুয়েশনে পড়েছি আমরা। ফ্রেন্ড অসুস্থ, যে কোনো কিছু হতে পারে, আমাদের সেফটির একটা ব্যাপার আছে। সো রিক্সাটাকে আমি হাত দেখালাম, রিক্সাটা থাম। আমি জিজ্ঞেস করলাম, মামা তুমি কি রেলওয়ে রেস্ট হাউসটা চিনো? বলে হ্যাঁ। বলে চলে। আমরা দুজন রিক্সায় উঠলাম, চিন্তা করলাম যে যাবো, চিনে এসে তারপরে নিয়ে যাবো। আচ্ছা, তো রিক্সাটা ধরেন বেশি না, আধা কিলোমিটার ডিস্টেন্স হবে ওখান থেকে। কোথা থেকে কোথাও অন্ধকারের মধ্যে, আমি কিছু দেখতে পারছি না, যাচ্ছে। আমার হাতে শুধু একটা ওই লাইটারের টর্চ। গিয়ে সামনে দেখলাম একটা উঁচু রাস্তা, একটা ছোট পাহাড়ের মধ্যে উঁচু উঠবে রাস্তাটা, তো ওখান দিয়ে সে উঠবে। তো আমি রিক্সা থেকে নেমে গেলাম, যে সেটা টেনে উঠাতে পারবে না আমাদের দুইজন। আমি নেমে গেলাম, আমি রিক্সাটার পাশে হেঁটে গেছি, এবং আমার ফ্রেন্ড যে রিক্সায় বসে আছে সে একটু হেভি, কিন্তু তারপরে আমি দেখলাম রিক্সাওয়ালা তাকে সুন্দর মতো টেনে উঠিয়ে নিয়েছে। আমি রিক্সার পাশাপাশি হেঁটে যাচ্ছি। ঠিক উপরে গিয়ে যখন পৌঁছালাম, একটা পুরানো বিল্ডিং, লাল ব্রিকের, দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক দিন ধরে মানুষের কোনো চিহ্ন নেই। এবং ওই জায়গাটা, এখানে যখন রিক্সাটা থামলো, আমি তার পাশে এসে দাঁড়ালাম। আমার ফ্রেন্ড শাবাব রিক্সা থেকে নামলো, আমি সামনে তাকে ফার্স্ট কথাটা আমি শাবাব করলাম, শাবাব জায়গাটা দেখে সুবিধার মনে হচ্ছে না, আমরা ফেরত গিয়ে 4 জন একসাথে আসি। ও বললো হ্যাঁ ঠিক বলছিস। এই কথাটা বলতে আমার ধরেন 10 সেকেন্ড লেগেছে। এই কথাটা ওকে বললাম, পিছে ঘুরে দেখি রিক্সাওয়ালা নাই। যে রিক্সা এতক্ষণ ছিলাম, ওই রিক্সাটা জাস্ট নাই। রিক্সাটা যদি রাস্তা দিয়ে নেমে যায়, রাস্তাটা কিন্তু আমার সামনে নিচে, আমরা উপরে আসলাম, আমি পুরোটা দেখতে পাবো। ওই সাইড দিয়ে যদি পড়ে যায় আমি আওয়াজ পাবো। ও তো ভাড়া নিবে, এত কষ্ট করে উঠলো, রিক্সাটা জাস্ট গায়েব। এইটা দেখে আমার ফ্রেন্ড সাহেব ও কেমন যেন একটু অ্যাবনর্মাল হয়ে গেল। ও এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এই কথাটা বলে না ও আটকে গেছে, এই কথাটাই বলছে। তার মানে একটু ভয়ও পেয়েছিল, অনেক ভয় পেয়েছে। এটা কি হলো, আমরা দুজন বিশ্বাস করতে পারছি না, এটা কি হলো। বলছি এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। আমার গলায় তখন, আমি সবসময় তখন প্রথমে একটা আল্লাহু লেখা একটা লকেট ছিল, আমি এটা চুমে খেলাম। আমি স্বাভাবিক, মানে মুরব্বীদের থেকে আগে শুনেছি যে কখনো যদি এরকম কোন ইনসিডেন্ট হয়, ওখান থেকে যখন তুমি চলে আসছে পিছনে তাকাতে না, এরকম একটা কথা আমি শুনেছি। আমি স্বাভাবিককে বললাম তুই আমার হাত ধর, ভাই পিছে তাকাস না, আমার সাথে চল। আমি ওর হাত ধরে টান দিয়ে যাচ্ছি, আমারও ভয় লাগছে তখন। এন্ড ও জাস্ট ওর বলে যাচ্ছে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। আমি কোনো মতো ওখান থেকে দৌড় দিয়ে আমরা সামনে গিয়ে আমার ফ্রেন্ডদের কাছে গেলাম। আমি ওকে আগেই বলে দিচ্ছি যে ওদের অবস্থা ভালো না, ওদেরকে জিনিসটা এখন বলা যাবে না, কি হতে পারে। ওখানে পৌঁছানোর পর ইন দ্য মিনটাইম হঠাৎ দূরে থেকে দেখি একজন সাদা পাঞ্জাবি পরে হেঁটে আসছে, এবং তার সাদা দাঁড়, মানে এমনিতেই অনেক কিছু হয়ে গেছে। এবং তার মধ্যে আমি আর স্বভাব এটা মনের মধ্যে নিয়ে বসে আছি, ওদেরকেও বলতে পারছি না কি হচ্ছে, আর নেওয়ার মতো ক্ষমতা নেই। কিরকম একটা অসহায় সিচুয়েশন, আমি জানি না আমার নেক্সট মুভ কি হবে। হেঁটে আসছে, আমি আবার কি এখন। তখন থ্যাংক গড উনি এসে আমাদের কাছে আসলে, আপনারা কি ঢাকা থেকে সাইকেল চালা আসছেন? আমি বললাম হ্যাঁ। বলে আপনাদেরকে তো এতক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনারা কই, আপনাদের তো আসার কথা। তো উনি হচ্ছে ঠিক মুভিতে হয় না কিছু রামু কাকা থাকে রেস্ট হাউস, মানে উনি আমাদেরকে তারপরে বলেন চলেন আমি নিয়ে যাচ্ছি। তো উনি একমাত্র লোক যে পুরো রেস্ট হাউসে। এবং তখন আপনারা ওনাকে ভরসা করতে পারছিলেন নাকি ভাবছিলেন যে না এখানে রাসেল ভাই এত অসহায় ছিলাম, আর কোনো উপায় ছিল না। আচ্ছা কি করব আমি জানি না, জানি না কি করবো। আচ্ছা এখন ওনাকে আমার ট্রাস্ট করতেই হবে, যেহেতু উনি বলে যে আপনাকে ঢাকা থেকে সাইকেল চালা আসছে, এই রেস্ট হাউস খুঁজছেন, উনি জানেন ব্যাপারটা জানে। সো ওনাকে ফলো করতে করতে গেলাম। রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না, যেই জায়গাটা আমাদেরকে রিক্সাওয়ালাটা নিয়ে গেছিল
ঠিক ওই জায়গাটাতে রেস্ট হাউসটা ছিল, আমাদের চোখেও পড়েনি, ওই বিল্ডিংটা ঠিক পাশে। ও মাই গড, তার মানে উনি হেল্প করেছেন, হেল্প করে গেছেন, উনি হেল্প করেছেন। পরে এসে যখন ঘটনাটি আমাদের মুরব্বীদেরকে বলেছে, বলে যে এটা হয়তো একটা ভালো জিন ছিল, আপনাদেরকে পথটা দেখে গেছে। এবং মজার জিনিস হচ্ছে, আমরা যখন ওই রেস্ট হাউসটাতে গেলাম, তখন গিয়ে ডিনার করার সময় এখন তোদেরকে বলা যায় কাহিনীটা। আমি বললাম যে আদনান, রফি ভাই, একটা জিনিস হয়েছে, বলে আমাদের সাথে একটা জিনিস হয়েছে, তোকে বলতে হবে। আমি বললাম কি হয়েছে, তোমরা আগে বলো। তোরা যখন ছিলি না, ওখানে যে গাছগুলো সব অনেক বছর পুরানো, বিশাল লম্বা মোটা গাছ, এটা ঝড় না হলে নড়ানো সম্ভব না। এক সারিতে অনেকগুলো গাছ, কোনো গাছ নড়ছে না, একটা গাছ নাকি খালি দুলছে, মানে এদিক ওদিক করে দুলছে। এবং আদনান চোখ বন্ধ করে শুয়েছে, রুফি ভাই জিনিসটা দেখছে, ও ভয়, ও একটু বেশ ভীতু, ও ভয় কিছু বলতে পারছে না। মিলিয়ে দেখলাম দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি দ্য টাইম যখন আমাদের সাথে ওই ইনসিডেন্টটা হলো। সো থ্যাংক গড যে এরপর থেকে আমরা মানে ভালো মতো চলে আসতে পেরেছি। সো আমি যে স্টোরিটা শেয়ার করতে চাই, আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আছে, বাট সবচেয়ে বেশি স্টান্ট হয়ে গেছিলাম যে স্টোরিটা শুনে, সেটা আমার নিজের না, আমার একজন ফ্রেন্ডের। সো তার নাম রাফি। সো সেও অ্যারোনটিক্যাল এরই একজন স্টুডেন্ট ছিল। সো তখন থেকেই তার ব্ল্যাক ম্যাজিক বা সেটানিজম এগুলি, এবং সেটা নিয়ে পড়াশোনাও করেছিল বেশ কয়েকটা হতো। তো একবার হচ্ছে যে তার বাড়ি সিলেট, সো সে ঢাকায় এসেছিল আফটার তার মানে জয়নিং এর জন্য বা স্টাডি শেষ করে সে সিলেটে গিয়েছিল এবং তারপর সে ঢাকায় ব্যাক করেছিল। সো ব্যাক করে সে তার এক চাচার বাসায় ওঠে। ওঠার পরে যেটা হয় যে সে ফ্রাইডেতে সেই বাড়িটাতে ওঠে এবং তাকে যে রুমটা দেওয়া হয় সে রুমটা অনেকদিন বন্ধ পড়েছিল। তো সেই রুমটাতে ঢোকার পর থেকে টানা প্রায় 4-5 দিন সে একদমই নড়তে পারে না এবং হি ওয়াজ বেড রিডেন ফর কমপ্লিট 4 to 5 days। এবং একই সাথে তার জ্বর না, শরীর খারাপ না, কিছু না, হি ওয়াজ ফিট কমপ্লিটলি। বাট রুমটাতে ঢোকার পর থেকেই তার কাছে মানে সাফোকেটেড হতে লাগলো এবং আস্তে আস্তে মানে সে ফেইন্ট হয়ে যেতে থাকলো এবং কিছুক্ষণ পরপর তার সেন্স আসে এবং সবকিছু অনেক ঘোলা লাগে, সে আবার ফেইন্ট হয়ে যায়। তো এই অবস্থায় সে থাকলো। তো তার যে বেস্ট ফ্রেন্ড রাফায়েত, সে তাকে রিচ করার ট্রাই করছিল সিন্স সে ঢাকায় এসেছে এবং ততদিন তাদের দেখা হয়নি, কিন্তু তার ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। এরকম অবস্থা চলতে থাকলে বা চতুর্থ দিন অথবা পঞ্চম দিনে গিয়ে তার একটু হুঁশ যখন আসলো, সে ফিল করলো যে তার ফোনটা ভাইব্রেট করছে এবং সে শুনতে পেল যে পাশের বাসায় খুব জোরে জোরে মিলাদ পড়ানো হচ্ছে। তো মিলাদ যখন পড়ানো হয়, ইউজুয়ালি এমন ভাবে পড়ানো হয় যে ফ্ল্যাটটাতে পড়ানো হচ্ছে ওই ফ্ল্যাটের মানুষ শুনবে, কিন্তু খুব বেশি লাউড কিন্তু পড়ানো হয় না রাসেল ভাই। তো কিন্তু ওইটা খুব অকওয়ার্ড লেভেলের লাউড ছিল, মানে মনে হচ্ছে যেন তার রুমটাও কাঁপছে, এরকম লাউড ভাবে একজন হুজুর মিলাদ পড়াচ্ছিলেন। তো যাই হোক, তো সে তার ফোনের ভাইব্রেশন টের পেয়ে সাথে সাথে তার ফ্রেন্ডকে কন্ট্যাক্ট করলো যে আই এম নট ফিলিং ভেরি ওয়েল, আমার মনে হচ্ছে যে কোনো একটা ঝামেলা আছে এখানে এবং আমি লাস্ট কয়েকদিন ধরে উঠতে পারছি না। সো কাম এন্ড গেট মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, আমার বাসার কাছে এসো না। বাসাটা ছিল উত্তরাতে, তো উত্তরার আশেপাশে কোথাও এক জায়গায় এসে আমাকে কল দাও, আমি বের হচ্ছি বাসা থেকে এখনই। সো সে উঠে রেডি হবে এমন সময় দেখে যে তার জানালার পাশে, জানালার কার্নিশে একটা মেয়ে দাঁড়ানো, আনুমানিক 13-14 বছর বয়স, এবং তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখে কোনো পলক নেই, এমন ভাবে তাকিয়ে আছে। সো সে তখনই মানে একটা অন্যরকম একটা খুব বিদঘুট একটা ব্যাপার ফিল করলো এবং সে তাড়াতাড়ি হি রাশড আউট অফ হিজ রুম এবং নিচে নেমে গেল এবং তখনও মিলাদ কিন্তু চলছে, খুব খুব জোরে জোরে মিলাদ চলছে। তো নিচে আসার পরে সে দারোয়ানকে জিজ্ঞাসা করলো, আচ্ছা পাশের বাসায় যে এরকম মিলাদ পড়ানো হচ্ছে এবং যে বাসাটাতে মিলাদ পড়ানো হচ্ছে তার রুম এবং ওই বাসার রুমটা মানে প্যারালেল আর কি, একদম পাশাপাশি, তার রুমটা থেকে ওই মানে সেম ফ্লোরেই। তো জিজ্ঞাসা করছে যে এরকম পাশের বাসায় মিলাদ পড়ানো হচ্ছে, তো এত জোরে জোরে মিলাদ পড়ানো হচ্ছে কেন, কি হয়েছে? তখন দারোয়ান বলল যে ওই বাসায় একটা কাজের মেয়ে, মানে যে বাসার অ্যাসিস্ট্যান্ট থাকে বা হেল্পিং হ্যান্ড থাকে, সে বৃহস্পতিবার মানে কয়েকদিন আগে রাতে ছাদে কাপড় তুলতে গিয়ে ঠিক সন্ধ্যা 5টার দিকে ছাদ থেকে পড়ে মারা যায়। তখন সে জিজ্ঞাসা করে যে এটা মানে কবে হয়েছিল? তখন সেই দারোয়ান যিনি ছিলেন বাসার তিনি বলেন যে বৃহস্পতিবার, এবং রাফি কিন্তু বাসাটায় উঠেছিল শুক্রবার।
আচ্ছা। তো তখন সে জিজ্ঞাসা করে যে আচ্ছা মেয়েটার বয়স আনুমানিক কেমন হবে, বলে কি 13-14 বছর, এরকম, খুব বেশি বয়স না। তো তখন সে কানেক্ট করতে পারে যে আচ্ছা হয়তোবা ওই বাসার মানুষও এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছে যে এত জোরে জোরে তারা মিলাদ পড়াচ্ছে, এবং সে সাথে সাথে বাসা থেকে বের হয়ে আসে এবং তারপর প্রায় 2 মাসের মতো সে তার ওই যে বেস্ট ফ্রেন্ড যে রাফায়েত তার বাসায় ছিল, এবং ওখান থেকে সে ডিরেক্ট সিলেট চলে যায় এবং ওখান থেকে তারপর সে দেশের বাইরে ফ্লাই করে। ঘটনাটা আমি সেদিন বলিনি এই কারণে, আমি ডিটেলস বলিনি এই কারণে, বিকজ অফ ঠিক 4 দিন আগে এই তাবিজগুলো আমি লাগিয়েছিলাম, মাত্র 4 দিন আগে। তো আমি বুঝতে পারিনি যে এখন আমি বললে তাবিজের কোনো কার্যকারিতার কোনো প্রভাব পড়বে কিনা, কারণ তাবিজটা আমি অনেক অ্যাকচুয়ালি না পেরেই লাগিয়েছি। কারণ আমাদের বাসাটার একটু বিবরণ আমি দিয়ে নিই। আমাদের বাসাটা গোরান মাদানী জিলের পাশেই। তো মাদানী জিল অনেক আগে থেকে পুরাতন একটা জিল, পাকিস্তানের আমলের আগে থেকে। তো বাবা ওই জায়গায় 88-এ বাড়ি কিনে আর কি। তখন অ্যাকচুয়ালি ওই এলাকায় খুবই কম বাসিন্দা ছিল, 2-3টা টিলার মতো জায়গা ছিল যেগুলিকে মানুষ ইউজ করতো বসবাস করার জন্য। তখন বাবা শুধু জায়গা কিনে রেখেছিল, আর আমরা শিফট হয়েছিলাম 91-এ। ওকে। তো 91-এ শিফট হওয়ার পরে বাসায় দেখলাম একটা আম গাছ আছে, 2টা নারকেল গাছ আছে, আর তো মোটামুটি করে একটা করে নিলাম বাসা আর কি থাকার জন্য। তো আব্বা আবার গাছ খুব ভালো করতো আর কি, ভালো লাগতো গাছ, এই জন্য আম গাছটাকে বাঁচিয়ে এবং নারকেল গাছটাকে বাঁচিয়ে ঘরটা করেছিল। তো আম গাছটার একটা ছোট একটা ঘটনা আছে, যেটা হচ্ছে আম গাছে একটা গজালের মতো ছিল, বড় মোটা রড আম গাছের মধ্যে ঢোকানো ছিল। তো তখন ছোট ছিলাম, কিউরিয়াস ছিলাম, খুব বেশি কিউরিয়াস ছিলাম না, এবং ভাবতাম যে গাছে উঠার জন্য হয়তোবা এই রডটা দিয়েছে, রড ধরে গাছে উঠা যাবে। তারপর আস্তে আস্তে যখন বড় হলাম তখন এটার ঘটনা শুনছি আর কি। তো ঘটনাটা হলো, আমাদের জায়গা কেনার পর একটা ফ্যামিলিকে থাকতে দেওয়া হয়েছিল ওই জায়গায়। ফ্যামিলিটা আমাদের জায়গাটা দেখাশোনা করত। তো ফ্যামিলির বড় মেয়ে যে ছিল, ওই বড় মেয়ে একটু অ্যাবনর্মাল বিহেভ করত। অ্যাবনর্মাল বিহেভ করার পরে কেন করতো অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরে যখন না হয় তখন হুজুরের কাছে যায়। হুজুর আসে, তাকে দেখে, এবং দেখার পরে পুরা বাড়ি বন্ধ করে আর কি। পুরা বাড়ি দোয়া করে, দোয়া কালাম পরে আম গাছে একটা গজালের মতো যে মোটা রড যেটা, সেটা মেরে দেয় এবং বলে যে কোনোভাবে যাতে এটা না বের করা হয়। তো ওই গাছ 88-এর বন্যায় কিছু হয়নি, 98-এর বন্যায় কিছু হয়নি, বাট 2004-এর বন্যায় ওই গাছটা মারা যায় আর কি। খুব মিষ্টি আম ছিল গাছের, তো মারা যায়। আমরা খুব ব্যথিতই হই। ব্যথিত হওয়ার পর গাছটা কেটে আমরা বাড়ি রিস্ট্রাকচার করি, এবং নারকেল গাছটাও কাটতে হয়। তো নারকেল গাছ কাটার পর আমি 2 তলায় শিফট হয়ে যাই, এবং 2 তলায় শিফটে আমি আমার সেপারেট রুমে থাকি। রুমটা ইনফ্যাক্ট ওই গাছের যে পজিশন ছিল ওই পজিশনের উপরে ছিল রুমটা আর কি। তো এই কারণে আমি শিফটে এবং একা ঘুমাই আর কি, আমার রুমে আমি একা থাকি। তো একা থাকার পর দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন কোনো সমস্যা নেই, কোনো কিছু নর্মাল যেভাবে আছি সেভাবে চলতেছে। হঠাৎ করে একদিন দেখছি আমার অ্যাকচুয়ালি যে বেডে থাকে বেডটা নড়ছে। তো নড়ার কোনো কারণ নাই, ভাবছি তন্দ্রা লেগে গেছে, এই জন্য মনে হচ্ছে নড়ছে। একটু সজাগ হলাম, একদম ভূমিকম্পের মতো আপনি বলছিলেন। হ্যাঁ, ভূমিকম্পের মতো নড়ছে। তো নড়ার অ্যাকচুয়ালি বেসিক কোনো কারণ নেই, আর নতুন খাট নড়ার কোনো অপশনই নেই, আর আমি নিজেও নাড়াচ্ছি। তো ভাবছি তন্দ্রা লেগে গেছে, এই জন্য হয়তো ফিল করলাম, এই জন্য সজাগ হলাম। সজাগ হওয়ার পর যখন শুয়ে আছি তখন আবার নড়ছে। সাথে সাথে আমি টিভি অন করলাম, লাইট জ্বালালাম। টিভি অন করলাম বিকজ ভূমিকম্প হচ্ছে কিনা সেটা স্ক্রল দেখার জন্য, কারণ এখন টিভির স্ক্রলের সাথে চলে আসে। তো দেখা গেল যে সাথে সাথে চলে আসে কিনা, নাই কোনো স্ক্রল নাই, কোনো কিছু নেই। তো আমি লাইট অন করে এবং টিভি অন করে টাইমার দিয়ে আমি ঘুমালাম। তারপরে আমি এটা ফিল করিনি। তারপর 1 দিন 2 দিন পর আবার সেম কাহিনী।
কি করব কিছু করার নাই, তো লাইট জেলে টিভি অন করে ঘুমাই। প্রায় হচ্ছে আর কি, এরপর থেকে প্রায় হচ্ছে আমার সাথে, প্রায় হচ্ছে। তো এখন কি করব, আমি হুজুরের সাথে আলাপ করলাম, আমাদের মসজিদে যে ইমাম আছে ওই ইমামের সাথে আলাপ করলাম। বললো কোনো সমস্যা নেই, আমি আপনার বাসায় যাব। আমি বললাম আসেন হুজুর, যা করার করেন, কিন্তু আমার এই ইয়ে থেকে সেভ করেন। অ্যাকচুয়ালি আমার খুব ভয় লাগে, আমি ছোটকাল থেকে একটু ভূতের ভয় পাই আর কি। তো হুজুর আসলো বাসায়, আসার পরে দেখার পরে আমাকে রুমে একা আনলো এবং আমার ফ্যামিলির কাউকে আসতে দিল না রুমে। একা আনার পরে বলল যে এই জায়গায় একটা পুরাতন ভূত থাকে। ভূত বলতে জিন বলছে, জিন, হ্যাঁ ভূত বলেনি, জিন বলছে। একটা পুরাতন জিন থাকে যে এই জায়গারই বাসিন্দা হিসেবে থাকে এবং আমাদের যেই জায়গাটা ছিল নির্জন জায়গা ছিল সেটা এখন জনবহুল জায়গা হয়ে গেছে, বাট সে এখনো আছে। আর ইনফ্যাক্ট যে জিলটার কথা বললাম, আপনারা দেখছেন জিলটা যে জায়গা থেকে শুরু হয়েছে তার আগে পরেও জিল ছিল, সবগুলো মাটি দিয়ে ভরাট হয়েছে, কিন্তু একটা সারাউন্ডিং জায়গা এখনো জিলে পরিণত আছে আর কি, জিল আছে। বিকজ অফ এটা নাকি অনেক গভীর, এটা নাকি ভরা যায় না। তো ওর আগের আদি বাসস্থানই এই সেম জায়গাটাই ছিল। আমি জানি না এটা কোইন্সিডেন্টালি ওই থেকে গেছে নাকি ওর কোনো হাত আছে এতে না ভরার কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা থাকতো আগে থেকেই। আরেকটা গল্প আছে যেটা আমাদের অনেক আগে যারা ছিল তারা বলছে এই জায়গায় কলসি গলায় দিয়ে একটা মহিলা মারা গেছে, ঠিক এই জায়গাটা। সেই কারণেও হতে পারে, সেই কারণে হতে পারে, সেই কারণে হয়তো। তো আমি খাট আপনার কি এখনো নড়ে? খাট আমার এখনো নড়ে বলতে খাট আমার এখন নড়ে না, কিন্তু আপনি বলছেন মাঝখানে তাবিজ একবার খুলে গেছিল। হ্যাঁ, বাট হুজুর তারপর তাবিজ দিল এবং বললো এই জিন কিছু করে না, কিন্তু যাওয়া আসার সময় একটু দুষ্টমি করে মানুষের সাথে। আমার হুজুর এই ভাষায় বলছে, আমি বলতেছি যে দুষ্টমি না, তো আমার হার্ট অ্যাটাক হইতে পারে, স্বাভাবিক এই অবস্থা আর কি। তো হুজুর আমাকে তাবিজের মতো দিল, চিরকুটের মতো, যেটাতে আরবি লেখা আছে। আমি তো আরবি বুঝতে পারি না, তো ওই রকম করে। তো হুজুর বললো 4 কোণায় 4টা লাগিয়ে দেন। তো 4 কোণায় 4টা লাগালাম, কস্টিপ দিয়ে লাগালাম। কস্টিপের আবার আঠা কিন্তু খুলে যায়, ওয়ালে যদি কস্টিপ অনেক কিছুদিন থাকে তাহলে আঠা আবার খুলে যায়। তো আমি নর্মাল চলতেছে, এরপর থেকে আর কিছু হয়নি। হয়তোবা মনের জ্বরও বেড়ে গেছে, হয়তোবা আমি ওই তো চিন্তা করছি না। তো তারপর হঠাৎ করে একদিন আবার খাট নাড়া শুরু করলো। আমি কি সমস্যা, আমি লাইটটা জ্বালাম করলাম এবং সাথে আমার চোখ গেল ওই 4 কোণায়। 4 কোণার মধ্যে দেখি 2 জায়গায় আছে, 2 জায়গায় নেই। তো 2 জায়গায় নেই, আমি সাথে সাথে নিচে গ্রাউন্ডে চেক করলাম, কারণ সোফার পিছনে ঝাড়ু দেওয়া সম্ভব না আর কি, তো পড়লে ওই জায়গায় পড়তে পারে। তো দেখলাম হ্যাঁ ওই জায়গায় 2টা পড়ে আছে। তো সাথে সাথে আমার খুব ভয় লাগলো এবং আমি ডাকাডাকি করলাম, আমার ফ্যামিলির মানুষজন আসলো, বললাম যে এই অবস্থা। তো সাথে সাথে আমার বড় ভাই লাগিয়ে দিল ওয়ালে। তারপর আর কোনো সমস্যা হয়নি। আমি তখন ক্লাস 6-এ পড়ি, 6-এ ফাইনাল এক্সাম দিই। ফাইনাল এক্সাম দিয়ে তখন আমি ফ্রি। আমার গ্রামের বাড়ির এক আত্মীয়, ওনার ছোট একটা ছেলের পায়ে একটা ফ্র্যাকচার নিয়ে ট্রিটমেন্ট করার জন্য ঢাকাতে এসেছিলেন। তো কিছুদিন পর ওই ছেলেটা পায়ে ফ্র্যাকচারটা এত ডেঞ্জারাস হয়ে যায় যেটা পুরো শরীরের ব্লাডের সাথে মিশে যায় এবং ওই ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পর আমার বড় ভাই, যে ছেলেটা মারা যায় ওই ছেলেটার বাবা এবং আরো 2 জন লোক সাথে ছিলেন। তো সবাই মিলে আমরা তখন মনে হয় রাত্র 11টা কি 11:30 বাজে যখন আমরা রওনা দিই জেলার উদ্দেশ্যে। তো যখন অ্যাম্বুলেন্সে যাচ্ছিলাম তখন তো কিছুটা পথ আছে, প্রায় 1-1.5 কিলোমিটার, যে পথটা হেঁটে যেতে হবে, কোনো গাড়ি বা ইয়ে যাবে না, ওই অ্যাম্বুলেন্স যাবে না ওই রাস্তাটাতে। তো আমরা খুব রাতে যাচ্ছি, তো এমনিতেই খুব ছোট, প্রচন্ড ভয় পাচ্ছি রাতে। গ্রামের রাস্তাটা নর্মালি যেরকম হয় আর কি, গাছে ভরা জঙ্গলের মতো টাইপ। তো হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচন্ড ভয় পাচ্ছি। তো বড় ভাই বলতেছে ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তো হাঁটতেছি, হঠাৎ করে একটা রাস্তা, ওই গ্রামে যাওয়ার জন্য একটাই রাস্তা, রাস্তাটা 3টা রাস্তা হয়ে যায় এবং হুবহুব সেম 3টা রাস্তা, একদম একই রকম দেখতে। তার মানে এই যে আমরা এই কাহিনীগুলো যে শুনি, আপনি এটা একদম নিজের চোখে দেখেছেন। মানে আপনি তো মানে আমি যেমন হচ্ছে যে আপনার সম্পর্কে পুরোপুরি জানি। এখন
আপনি যখন বলবেন তার মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম, মানে আপনি নিজে দেখেছেন। হ্যাঁ right. এবার আমি আপনি একদম খুব একটা, নিজে ভাই। আমার মনে হয় না যে আপনি খুব একটা বিশ্বাস করেন, বাট আপনি নিজের চোখে দেখেছেন। চোখে দেখেছি ভাই। আচ্ছা। তো মানে আমি নিজেও মানে তখন এত ভয় পাচ্ছিলাম, মানে তখন আমি ক্লাস 6 থেকে মাত্র 7 এর জন্য ফাইনাল এক্সাম দিয়েছি, মানে আমি এত ছোট তখন এত ভয় পাচ্ছিলাম। তো তখন সবাই খুব সুরা করতেছিল আর করতেছিল। তো বেশ কিছুক্ষণ আমরা প্রায় 1-1.5 ঘন্টা স্টিল ওইখানে দাঁড়িয়ে আছি এবং 3টা রাস্তা দেখতে পাচ্ছি, হুবহুব সেম 3টা রাস্তা। পাশে কিছু কিছু সময় আগুন জ্বলে উঠতেছে, গাছগুলো একটু নড়াচড়া করতেছে একটু অদ্ভুত ভাবে, মনে হচ্ছে ঝড়, প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। তো বড় ভাইকে আমি খুব জোর করে ধরে রাখছি এবং মানে আমি কাঁদতেছি তখন ওই সময়টাতে। তো ভাইয়ারা খুব জোরে জোরে সোয়া পড়তেছে আর ভাইয়া জাস্ট আমার পিঠে থাপড় দিচ্ছে আর বলছে যে তুমি ভয় পেও না, আমি আছি। তো প্রায় তখন আজান দেওয়ার কাছাকাছি যখন সময় চলে আসলো, তো একটা আজান শুনতে পেলাম। ঠিক তখন আবার আজানটা যখন শুরু হলো তার ঠিক মাঝামাঝি সময়তে যে আবার 3টা রাস্তা একটা রাস্তা হয়ে যায়। তো এই একটা রাস্তা যখন হয় তখন মানে আমরা আবার সবাই মিলে মুভমেন্টটা শুরু করি। মুভমেন্টটা শুরু করে তখন আমরা বাসা পর্যন্ত যাই আর কি। এবং আমি মানে ওই ঘটনাটার পর বাসায় যাওয়া পর্যন্ত আমার প্রচুর জ্বর চলে আসে। আমি ওইখানে মানে অসুস্থ হয়ে পড়ি এবং ওইখানে আমি প্রায় 5-6 দিন অসুস্থ ছিলাম জায়গাটাতে। ওকে। ঘটনাটা আসলে আমার এক খালার সাথে। তিনি তখন মগবাজার একটি বাসায় ছিলেন। তো বাসাটা নিয়ে একটু মানে অনেক ধরনের কাহিনী শোনা যাচ্ছে। এমনিতেই অনেক কাহিনী না বলেন, অনেক ধরনের কাহিনী শোনা যায়। হ্যাঁ। আর ওই বাসাটায় আগে যারা ছিল একটা খ্রিস্টান ফ্যামিলি ছিল। তারা বাসাটা ছাড়ার পর থেকেই নাকি মানে বিভিন্ন ধরনের মানে ভৌতিক ঘটনা ঘটতে ছিল। আচ্ছা। তো ওই ফ্যামিলি ওই বাসায় সবচেয়ে যে প্রবলেমটা হতো, রাতের বেলা প্রায় বিভিন্ন ধরনের জিনিস দেখা যেত। যেমন একদিন আমার খালা ঘুম ভাব ওই টাইমে সে হঠাৎ করে খেয়াল করলো যে বাসার তার রুমের সামনে দিয়ে ঠিক একটা নতুন বউয়ের যেমন লাল শাড়ি পরে যেমন হাঁটে, এরকম কেউ একজন যেন হেঁটে যাচ্ছে। সে খুব চেষ্টা করছিল যে তার মুখের দিকে তাকানোর, যে এটা কে, মানে সে এত ভয় পেয়ে গিয়েছে সে বুঝতে পারছিল না যে মানে সে আদৌ মানে দেখে এটা মানে নিতে পারবে কিনা। রাইট। বাট সে অনেক সাহস করে মানে তাকে দেখলো, বাট চেহারাটা অসম্ভব বিভৎস ছিল, নিতে পারে না, দেখে সে ভয় পেয়ে গেছে এবং সে সাথে সাথে উঠে লাফ দিয়ে উঠে বসে এবং সামনে গিয়ে দেখে যে ওখানে কেউ নেই। এটা ছিল প্রথম ঘটনা। এরপর আরেকটা ঘটনা ছিল, তার আমার কাজিনের ওই বাসাতেই একটা পোস্টার ছিল। তো যেই রুমটা একটা স্পেশাল একটা রুম ছিল, ওই রুম থেকেই বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটতো। তো একদিন রাতের বেলা এরকম শুয়েছিল, হঠাৎ করে এর মধ্যে সে খেয়াল করলো যে পোস্টারের চোখের মধ্যে থেকে আগুন জ্বলছে। আমার খুব আজব লেগেছে। হ্যাঁ, এটা দেখে সে হঠাৎ করে এটা দেখে একদম কিসের পোস্টার ছিল জানেন কি আপনি? এটা না খেয়ালে আমি এক্স্যাক্টলি বলতে, মানুষ ছিল নিশ্চয়ই, একটা মানুষের ছেলে না মেয়ে? প্রবাবলি একটা ছেলে। প্রবাবলি কোনো অ্যাক্টর হবে। তো তার চোখে এরকম দিয়ে আগুন জ্বলছে, এটা দেখে সে মানে ভয় পেয়েছে এবং সে সাথে সাথে পোস্টারটা ছিঁড়ে ফেলে উঠে। আর ফাইনালি সবচেয়ে যেটা ভয়াবহ, যে ওই বাসা যখন তারা ছেড়ে চলে যায় তখন ফার্নিচার যা আছে সবকিছু যখন রুম থেকে করলে, তো ফাইনালি জাস্ট চেক করার জন্য যে কোনো কিছু বাদ রয়ে গেল কিনা, ওটা দেখার জন্য তারা রুমে ফেরত গেল। তখন দেখলো যেই রুমটাতে প্রবলেম হয় সেই রুমটা ঠিক মাঝামাঝি একটা জায়গায় একটা বড় একটা হাড়, যেটা কিনা মানে কোনো ইঁদুর বা পাখি এনে রাখবে এরকম না। যেমন সেটা দেখে আমার খালার সাথে সাথে ভয় পেয়ে যায়, একদম ভিতরে দৌড়িয়ে সে বের হয়ে আসে। এবং আমার মা ওখানে ছিলেন, তাকে বলে যে এসে দেখে যাও কি হয়েছে। এবং আমার মাও এটা দেখেছে এবং দেখে জাস্ট তারা ছেড়ে চলে এসছে, আর দ্বিতীয়বার ওইদিকে যায়নি। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল অনেক একটা কঠিন দিন, অনেক কাজ ছিল। এন্ড মাঝে মধ্যে এরকম হয়, আপনারও হয়, আপনি ক্রিয়েটিভ কাজ করেন, অনেক কিছু করেন, অনেক রাত হয়ে যায় কাজ শেষ করতে করতে। তো আমি সাধারণত এরকম মাঝে মধ্যেই হয়। তো হলে যেটা করি যে আমার ড্রাইভারটাকে বলি বাসায় চলে যাও। আচ্ছা। আমি তখন বাসায় চলে যাই, নিজে ড্রাইভ করে। তো সেদিন এত বেশি কাজের চাপ ছিল, মানে ইট ওয়াজ এ রিয়েলি ভেরি ভেরি ডিফিকাল্ট ডে। I was feeling so exhausted.
ড্রাইভারকে বলতে ভুলে গেছি এবং ওই ড্রাইভারটাও রয়ে গেছে। এন্ড এখন তো প্রায় 2টা বাজে। ওই দিন সেটা ছিল 2:15 মতো হবে বা 2:20 মতো। আমি অফিস থেকে নিচে নামি। নিচে নামার পর খেয়াল হলো যে ড্রাইভারকে বলি না, সে ওয়েট করছে। আরো একটা দুটো ড্রাইভার ছিল, গার্ড ছিল। আমি ওই জায়গাটায় আরো অনেক লোকজন থাকে, সারাদিনই মানুষ থাকে, কারণ মিডিয়া পাড়ার মাঝখানে জায়গাটা। তো ওখান থেকে গাড়িতে উঠলাম। আমি ভাবলাম যে আমি নিজেই চালাই এবং ড্রাইভারটাকে ওর বাড়ির কাছে কোনো একটা জায়গায় ড্রপ করি, সো দ্যাট এটা ওর জন্য ভালো হবে। আর রাতে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর আমরা সবাই করি, আপনিও করেন। আর ওইটা যাওয়ার পথে একটু আমাকে একটু ঘুরে যেতে হবে। তো আমি